নমস্কার, দুপুর 12টা খবর দিনভর নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। দুপুর 12টার খবর দিনভরেই প্রথমে ইডি হানার খবর। তার কারণ রাজ্যের বিভিন্ন জায়গায় ইডির তদন্তকারী আধিকারিকরা আজ ফের তল্লাশিতে। এবার সন্দেশখালির ঘটনার পরে যথেষ্ট আঁটো নিরাপত্তা নিয়েই তারা যাচ্ছেন। প্রথমে বিধাননগরের ছবি দেখাবো আপনাদের। সল্টলেকের বিদ্যাসাগর আবাসন, সেখানে মুর্শিদাবাদের ডেপুটি ম্যাজিস্ট্রেট সঞ্চয়ন পান, তার বাড়িতে ইডির তদন্তকারী আধিকারিকরা পঞ্চায়েত 100 দিনের কাজের দুর্নীতির অভিযোগে বা 100 দিনের কাজের দুর্নীতিতে তিনি জড়িত সন্দেহে, এই অভিযোগে তার বাড়িতে তদন্তকারীরা। এবং সে কখন এই দুর্নীতির সঙ্গে তিনি যুক্ত হয়ে পড়েছিলেন বলে মনে করছেন তদন্তকারীরা, এবং তদন্তকারীরা সেখান থেকে কি তথ্য পেতে পারেন তার বাড়ি থেকে, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এই সব বিষয় জানবো। অর্পিতা প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। অর্পিতা, আমরা কি জানতে পারছি? অর্পিতার সঙ্গে যোগাযোগ করব, তবে তার আগে আপনাদের জানিয়ে রাখতে চাইব, এই যে মুর্শিদাবাদের ডেপুটি ম্যাজিস্ট্রেট সঞ্চয়ন পান, তিনি যখন ধনেখালির বিডিও ছিলেন সেই সময় তার বিরুদ্ধে অভিযোগ তিনি 100 দিনের কাজের দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। অর্পিতা আমার সঙ্গে রয়েছে, যোগাযোগ করা সম্ভব হচ্ছে অর্পিতার সঙ্গে। অর্পিতা, একটু জানতে চাইবো ডিটেলে। হ্যালো, অর্পিতা, আমি একটু ডিটেলে জানতে চাইবো। দেখো, তোমাকে জানাই যে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি বা রেশন দুর্নীতির পরে এরপর কিন্তু 100 দিনের যে কাজ বা যে মনের কাজের প্রকল্প, সেই টাকা বিভিন্ন জায়গায় যে তছরূপের অভিযোগ বা সেই নিয়ে যে দুর্নীতি হয়েছে, তাতেই এবারে মাঠে নামলো ইডি আধিকারিকরা। সকাল থেকে তারা বিভিন্ন জায়গায় তারা তল্লাশি অভিযান করছেন। তার মধ্যে সল্টলেক বা বিধাননগরের তল্লাশি না অর্পিতা, স্পষ্ট শুনতে পাচ্ছি না। অর্পিতার সঙ্গে পরবর্তীতে যোগাযোগ করবো। তবে আপনাদের জানিয়ে রাখি যে তার যে বাড়ি বহরমপুরে, তার ভাড়া বাড়ি, যেখানে কর্মসূত্রে তিনি থাকতেন, তার কারণ আপনাদের আগেই জানিয়েছি, মুর্শিদাবাদের ডেপুটি ম্যাজিস্ট্রেট এই সঞ্চয়ন পান, সেখানেও ইডির তদন্তকারীরা আজ 7 সকালে পৌঁছে যান। এবং সেখান থেকে রয়েছেন আমার অপর প্রতিনিধি প্রণবের সঙ্গে একবার কথা বলবো। প্রণব, কতজন গিয়েছেন, মূলত তারা কখন ঢুকেছেন বাড়িতে, এবং ভিতর থেকে আমরা কি খবর পাচ্ছি? দেখো, এই মুর্শিদাবাদ জেলার প্রায় গত 3 বছর ধরে কিন্তু এই সঞ্চয়ন পান রয়েছেন কর্মরত অবস্থায় ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসাবে, এবং একাধিক প্রকল্প তিনি দেখাশোনা করেন, যেমন নারেগার থেকে আরম্ভ করে যে তোমার এছাড়াও একাধিক প্রকল্পের কিন্তু দায়িত্বে রয়েছেন। এবং আজ প্রায় ঘন্টা 2 আগে ইডির 5 সদস্যের আধিকারিক এই বহরমপুরের বিষ্ণুপুর কালীবাড়ি রোডে একটি ভাড়া বাড়িতে গত 3 বছর ধরে এই বাড়িতেই কিন্তু তিনি ভাড়া থাকেন, এবং সেই বাড়িতেই কিন্তু ইডি আধিকারিকরা ঢুকেছেন এবং বাড়ির ভেতরে যারা রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন। বেশ কিছু কাগজপত্র তারা কিন্তু তারা বিভিন্ন জায়গায় তল্লাশিতে আজ সকাল থেকেই, যেমন 100 দিনের কাজে দুর্নীতির তদন্ত করতে তারা একবার গিয়েছেন এই ডেপুটি ম্যাজিস্ট্রেট মুর্শিদাবাদের ডেপুটি ম্যাজিস্ট্রেট সঞ্জয় পানের বাড়ি সল্টলেকে, সেই সল্টলেকে তার বাড়িতে যেমন গিয়েছেন, তেমনই বহরমপুরে সঞ্জয় পানের যে বাড়ি, সেই বাড়িতেও তারা তল্লাশি করেছে। এবং শুধুমাত্র 100 দিনের কাজে দুর্নীতির তদন্তই নয়, তারই পাশাপাশি ইডি পঞ্চায়েত দুর্নীতির তদন্তের জন্য আজ ফের তল্লাশি শুরু করেছেন। এবং ঝাড়গ্রামের ছবিও আপনাদের দেখাবো, তার কারণ ঝাড়গ্রামে জাতিগত শংসাপত্র জালিয়াতির তদন্তেও ইডির আধিকারিকরা।
তুই বললি আমি অন করলাম না। সব জায়গার খবর আপনাদের আপডেট দেবো, তবে ঝাড়গ্রামের ছবি আগে প্রথমে দেখিয়ে রাখি আপনাদের। ঝাড়গ্রামের এই যে আবাসন, এই আবাসনে ডব্লিউবিসিএস অফিসার, তার বাড়িতে তল্লাশি চলছে। এখান থেকে আমার প্রতিনিধি রাজু রয়েছেন। রাজু, কি অভিযোগ তার বিরুদ্ধে এবং তার কাছ থেকে কি কি জানতে চাইবে ইডির তদন্তকারীরা? দেখো, সকাল থেকে এখনো পর্যন্ত প্রায় 5 ঘন্টার উপর এখনো পর্যন্ত ইডি তার সাথে কথা বলছে এবং তাদের যে তল্লাশি অভিযান, সেই অভিযান এখনো পর্যন্ত চলছে। সকাল থেকেই তারা এসে এই আবাসনের যে ফ্ল্যাটটি রয়েছে তার ফার্স্ট ফ্লোরেই তারা প্রবেশ করেছেন এবং সেখানেই সেই আধিকারিক রয়েছেন, যেখানে বেলডাঙ্গা পুলিশে একটি এফআইআর হয়েছিল গত 19 সালে, যেটার এফআইআর নাম্বার ছিল 473/19, যার মধ্যে 420, 406, 409 ও 120B ধারাতে মামলা করা হয়েছিল এবং তার পাশাপাশি এই মামলাটি হয়েছিল 2019 সালে। মূলত সেখানে এই 100 দিনের কাজ এবং এই যে সংশয়পত্র, সেই সংশয়পত্র ভুয়ো জালিয়াতি যে করা হয়েছে তার, এবং তার পাশাপাশি আরও বিভিন্ন নথি রয়েছে, সেই সমস্ত নথি নিয়েই ইতিমধ্যে ইডির কাছে যে তাদের কাছে যে রিপোর্ট রয়েছে, সেই রিপোর্ট অনুযায়ী তারা তল্লাশি অভিযান করছেন রাজ্যের 5টি জায়গাতে ইডি একসাথেই আজ অভিযান চালাচ্ছে। মূলত এর পাশাপাশি যে কথা তুমি একটু আগেই বলছিলে যে পঞ্চায়েত নিয়েও হয়তো ইডি ইতিমধ্যে এই তদন্ত করতে পারে, সেক্ষেত্রে এই সমস্ত আধিকারিকদের কাছ থেকে যে নথি নিয়ে তারা তদন্তে নেমেছেন, সেই নথির ভিত্তিতেই হয়তো আরো পঞ্চায়েতেরও যে সমস্ত দুর্নীতিগুলি রয়েছে সেইগুলো নিয়েও হয়তো তদন্ত হতে পারে। রাজু, যে কথা তুমি বলছিলে যে পঞ্চায়েত দুর্নীতির তদন্ত নিয়েও আধিকারিকরা তারা আজ বিভিন্ন জায়গায় গিয়েছেন, যেমন রথিন্দে পঞ্চায়েত কর্মী রথিন্দে, মুর্শিদাবাদের কথা আপনাদের বলছিলাম। মুর্শিদাবাদে 2 জায়গায় ইডির তদন্তকারীরা, এক জায়গায় যেমন 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগে তদন্ত করছেন মুর্শিদাবাদের ডেপুটি ম্যাজিস্ট্রেট সঞ্চয়ন পানের বাড়িতে, তারই পাশাপাশি রথিন্দে পঞ্চায়েত কর্মী, সেই রথিন্দের বাড়িতেও গিয়েছেন এবং রথিন্দের থেকে মূলত কোন কোন বিষয়ে জানতে চাইছেন আমার সঙ্গে রয়েছেন আমার প্রতিনিধি প্রণব। দেখো, রথিনদের বাড়িও কিন্তু বহরমপুরের বিষ্ণুপুর কালীবাড়ি রোডে, সেখানেও কিন্তু 7:30টার মধ্যেই ইডি আধিকারিকরা ঢুকে পড়েন। এই রথিন্দে তোমার নওদা পঞ্চায়েতে থাকার সময় তোমার সচিব হিসেবে ছিলেন এবং সেই সময় থাকার সময় তার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ উঠেছিল এই নারেগা প্রকল্পে, এই 100 দিনের কাজ থেকে আরম্ভ করে পুকুর খনন থেকে, এবং তার বিরুদ্ধে ইতিমধ্যে সেই সময় বিডিও ছিলেন তোমার নওদার বিডিও এবং বেলডাঙ্গা 1-এর বিডিও যারা ছিলেন তারা কিন্তু একাধিক অভিযোগ করেছিলেন এবং তার জেলও হয়। তারপর থেকে কিন্তু তিনি সাসপেন্ডে আছেন এবং আজকে সকালবেলাতেই ইডির 5 সদস্যের প্রতিনিধি সকালবেলাতেই তার বাড়িতে ঢোকে এবং তারপর তাকে এবং তার পরিবারের লোকজনকে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করছে দীর্ঘক্ষণ ধরে। এবং শুধু তাই নয়, যে বিষ্ণুপুর কালীবাড়ি রোডে তার বাড়ি, সেই বাড়ির আশেপাশে কিন্তু কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে এবং এই রথিনদের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ ছিল নওদার পঞ্চায়েতের যখন সচিব ছিলেন সেই সময় এবং বেলডাঙ্গা 1-এর যখন তিনি কর্মরত ছিলেন সেই সময়। তারপর থেকেই কিন্তু সেই সমস্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র ইডি আধিকারিকরা পেয়েছেন এবং বাড়ির ভেতর তার প্রিন্টারও নিয়ে গিয়েছেন এবং তার যে সমস্ত সম্পত্তি সেই সময় কিনেছিলেন সেই সমস্ত সম্পত্তির খবরও কিন্তু তারা নিচ্ছেন এবং তার বহরমপুরেও কিন্তু একাধিক ফ্ল্যাট রয়েছে, সেই সমস্ত ফ্ল্যাট কী করে কিনলেন এবং কিভাবে হলো এবং তিনি একজন সামান্য পঞ্চায়েতের সচিব হয়ে এত কি করে সম্পত্তি করলেন সেই সমস্ত তথ্য এবং তাকে জিজ্ঞাসাবাদ এবং তার স্ত্রীকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করছে। অতনু, ধন্যবাদ প্রণব। যেমন মুর্শিদাবাদ, যেমন ঝাড়গ্রাম, যেমন সল্টলেক, ঠিক তেমনই চুঁচুড়ায়ও গিয়েছিলেন আজ ইডি আধিকারিকরা এবং চুঁচুড়ায় গিয়ে তারা পড়লেন এক হেসাদে। এর আগেও ইডি আধিকারিকদের সঙ্গে এরকম সমস্যা হয়েছিল, আজ আবার নতুন করে। দুজনের নাম এক, বুঝতে না পেরে যার বাড়িতে ঢুকে বুঝলেন ভুল বাড়িতে ঢুকে পড়েছেন। কিন্তু আপনি একবার ভাবুন, 7 সকালে আপনার ঘরে কড়া নেড়ে কেউ যদি বলে যে আমি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট থেকে আসছি, তদন্তের জন্য আপনার বাড়ি তল্লাশি করব, কিছু নথি প্রয়োজন, আপনাকে জিজ্ঞাসাবাদ করব, আপনার কি অবস্থা হবে? ঠিক সেই অবস্থাই হয়েছিল ওই বাড়িতে। ওঙ্কার প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন, আরও বিস্তারিত বলতে পারবেন ওঙ্কার। একদম, দেখো অতনু, আজকে 7 সকালবেলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা চুঁচুড়াতে সন্দীপ সাধুপা বলে একজন ব্যক্তির বাড়িতে যান এবং সেখানে গিয়ে তারা প্রথমে সন্দীপ সাধুপার খোঁজ করেন এবং জানতে পারেন তিনি কিন্তু ক্যান্সার আক্রান্ত একজন রোগী।
তার পরবর্তী সময় তারা কিন্তু তাদেরকে প্রথমে কাগজ দেখান যে এই বাড়িতেই তারা তল্লাশি অভিযান চালাতে চান, এবং তার খানিকক্ষণ পর প্রথমে সন্দীপ সাধুকার ছেলে তিনি কিন্তু বাধা দেন। তিনি বলেন যে তার বাবা কোনোরকম ভাবেই এই ঘটনায় কিন্তু জড়িত নয়, কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকরা তারা জানান যে এই বাড়িতেই তাদের কিন্তু তল্লাশি অভিযান করতে হবে এবং সেখান থেকে তারা নথি উদ্ধার করবেন বা তল্লাশি করবেন। তার পরবর্তী সময়তে প্রায় মিনিট 15 এরকম বাদানুবাদ হয়। এরপরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিক সহ সিআরপিএফরা বাড়ির ভেতরে প্রবেশ করেন এবং বাড়ির ভেতরে প্রবেশ করার পর দীর্ঘ বার্তালাপের পর জানা যায় যে সন্দীপ সাধুকারকে তারা খুঁজছেন মনরেগা অর্থাৎ 100 দিনের কাজের দুর্নীতির জন্য, সেই সন্দীপ খান বাড়ি কিন্তু সেটা নয় এবং তারা কিন্তু ভুল বাড়িতে ঢুকে পড়েছেন। সেটাকে দাঁড়িয়ে তার ছেলে এবং তার স্ত্রী তারা কিন্তু একটা বিষয় বলতে থাকেন যে তিনি একজন ক্যান্সারের পেশেন্ট, তিনি আজকে নিউ টাউনের একটি ক্যান্সার হাসপাতালে তিনি কেমোথেরাপির ডেট রয়েছে, সে জায়গা থেকে দাঁড়িয়ে তাদের দেরি হয়ে যাচ্ছে। এবং তারপরে প্রায় মিনিট 15 কথাবার্তা বলার পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা বুঝতে পারেন যে এই সন্দীপ সাধুকা তিনি নন। তারপরে সেখান থেকে কিন্তু তারা বেরিয়ে যান এবং বেরিয়ে গিয়ে এই মুহূর্তে তারা কিন্তু অপেক্ষা করছেন পরবর্তী তাদের কাছে কি ইনস্ট্রাকশন আছে তার জন্য। অতটুকু। কি বিপদ বলুন দেখি, সাত সকালে একজন ক্যান্সার পেশেন্ট, হ্যাঁ, তিনি যাবেন চিকিৎসা করাতে ঠাকুরপুকুরে, তার বাড়িতে এসে হাজির ইডির আধিকারিকরা। কি বলছেন ইডি আধিকারিকরা, শোনা যায়। কার নাম মিশেছে বলতে পারবো না, ওনার নামটার সঙ্গে কোনো একটা নাম মিশে গেছে বলে ওনার ব্যাপারে উনি এ ব্যাপারে কোনো উনি একজন পেশেন্ট। নাম বিভ্রাট হলো, নামটা একই রকম নাম। হ্যাঁ বলছেন তো তাই। ঘাবড়ে যাওয়া, ভয়ে পাওয়া, টেনশনে পড়ে যাওয়া তো আছেই। একজন অসুস্থ তো আরো বেশি টেনশনে পড়বেন, তার তো মাথায় অন্য চিন্তা, তার পরিবারের মাথায় অন্য চিন্তা। ক্যান্সার আক্রান্ত তিনি, তার মধ্যে যদি এই ঝামেলা হয় তো তিনি তো টেনশনে পড়বেনই। ভুল না হয় হয়ে গেছে আধিকারিকরা। টেনশনের থেকেও বড় কি জানেন, আরও আশপাশের বাড়ির 10টা লোক দেখছেন যে দলবল নিয়ে, কেন্দ্রীয় বাহিনী নিয়ে ইডি আধিকারিকরা এসে কড়া নাড়ছেন। প্রেস্টিজ ইস্যু তো। নামটাও আলাদা, স্পেলিংও আলাদা। এই নামটাই তো ম্যাচ হচ্ছে না। বাবারও অসুস্থ তো রয়েছে, ট্রিটমেন্ট চলছে, তো সব কিছু একটু ঠিক হলে আমরাও চেষ্টা করব যাতে ইডি ডিপার্টমেন্ট যেভাবে আমাদের হ্যারাস করে গেল, মান সম্মান নিয়ে খেলে গেল যেভাবে, তো আমরা প্রয়োজনে আদালতের দ্বারস্থ হতে চেষ্টা করব তাদের বিরুদ্ধে, যাতে এইভাবে মানহানি নিয়ে যাতে না খেলা হয়। সরাসরি বিধানসভার ছবিতে নজর রাখতেই হবে, কারণ যে খবর আমাদের কাছে আসছে, বিধানসভার যে ছবি আপনাদের দেখাবো, বিধানসভার অধিবেশনে আমাদের অধ্যক্ষ মহোদয় সবসময় পক্ষপাতিত্ব করেন। আজকে যে কোনো রেলেভেন্ট ইস্যু নিয়ে উনি কথা বলতে দেন না, এবং আজকে আবার করে তা প্রমাণিত হলো। আপনি একজন বলুন যে স্পিকার, তার একটি আনবায়াস অ্যাটিটিউড থাকা দরকার। তিনি পক্ষপাতিত্ব করছেন কেন? এই সরকার চুরি করেছে, মমতা ব্যানার্জি এবং তার সরকার চুরি করেছে, সেটা দেখা যাচ্ছে রিপোর্টে, ক্যাগ রিপোর্ট নিয়ে আলোচনা করতে দিচ্ছেন না কেন? 1,94,000 কোটি টাকার দুর্নীতি হয়েছে, আপনি ইউসি সার্টিফিকেট, ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেননি, চুরি করেছেন। যদি চুরি না করেন তাহলে মানে আলোচনা করতে দিচ্ছেন না কেন? পুরো জিনিসটাই ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা প্রতিবাদ করেছি, আমরা বাইরে বেরিয়ে এসে আজকে আমাদের প্রতিবাদ আপনাদেরকে জানাচ্ছি। আপনারা এবার কি করবেন? দেখুন, আজকে থেকে, গতকাল থেকে শুরু হয়েছে এবং আমরা সম্পূর্ণভাবে আজকে সরকারের যে দুর্নীতি, আজকে মহিলাদের উপর অত্যাচার, কালকেও আপনি জানেন দীঘাতে একজন মহিলা ট্যুরিস্টকে দুজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ধর্ষণ করেছে। কোথায় যাচ্ছি আমরা? একজন ট্যুরিস্ট, একজন মধ্যবিত্ত বাঙালি বা মধ্যবিত্ত পশ্চিমবঙ্গের মানুষ, তারা আজকে মানে যে অবস্থা, ফিনান্সিয়াল কন্ডিশন, সেখানে তারা দীঘা বেড়াতে যায় এবং সেই দীঘা একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন, সেখানে একজন মহিলাকে আক্রমণ করা হয়েছে, রেপ করা হয়েছে। আজকে মহিলাদের সিকিউরিটি নেই। সব কিছু নিয়ে আমরা সরব হচ্ছি এবং আমরা প্রতিবারই যা করি, এই যে অন্যায়গুলো চলছে, আমরা প্রতিবাদ করছি এবং প্রতিবাদ করে যাব। অধ্যক্ষ স্পষ্ট বললেন যে লোকসভা হলে আপনাদেরকে সাসপেন্ড করতে 146 জনকে সাসপেন্ড করা হয়েছে। দেখুন, এটা বিধানসভা, লোকসভায় কি হচ্ছে সেটা স্পিকার মহোদয় আমাদের না জানালে ভালো হয়। আমরা পশ্চিমবঙ্গে রয়েছি, বিধানসভা হচ্ছে বিরোধীদের, কথা বলতে দিচ্ছেন না কেন? আমাদের যে দাবি, এই সরকার চুরি করেছে, কারণ ক্যাগ রিপোর্টে হিসেব দিতে পারছি না, তাহলে অসুবিধাটা কোথায়? অধ্যক্ষ মহোদয়ের অসুবিধাটা কোথায়? উনি তো আনবায়াস অ্যাটিটিউড নেবেন, উনি পক্ষপাতিত্ব করছেন কেন? যদি আমাদের দাবি ভুল হয় তাহলে বলুন আলোচনা করতে, ভুল প্রমাণ